এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য তোমরা যারা বাংলা বিষয় প্রিপারেশন নিচ্ছ তাদের কথা মাথায় রেখে সিলেবাসের অন্তর্গত বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে সকল অনুবাদ সাহিত্যগুলি রয়েছে সেগুলি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব এবং তার পাশাপাশি যে ধরনের প্রশ্ন এই অংশ থেকে এসে থাকে সেগুলোও শেষে আলোচনা করা হবে। আশা করি তোমাদের তা উপকারে আসবে। চলো তাহলে শুরু করি। অনুবাদ সাহিত্য, প্রথমে আমরা জেনে নিই একটু অনুবাদ সাহিত্য সম্পর্কে। আচ্ছা, অনুবাদ সাহিত্য আমরা কোনগুলোকে বলবো? যেগুলো হয়তো কোনো সংস্কৃত হোক বা ইংরেজি ভাষাতেই হোক সে কোনো সাহিত্য রচনা করা হয়েছে এবং সেই সাহিত্যগুলিকে যখন বাংলায় বা যে কোনো ভাষায় অন্য ভাষার মাধ্যমে অনুবাদ করে রচনা করা হয় সেটাই কিন্তু অনুবাদ সাহিত্য। নতুন করে কোনো রচনা করাকে কিন্তু বলা হয় না। এক ভাষা থেকে আরেক ভাষায় রচনা করা সেটাকে বলা হয় অনুবাদ সাহিত্য। প্রথমেই দেখো বলা রয়েছে, সংস্কৃতে রচিত রামায়ণ, মহাভারত, ভাগবত ও অন্যান্য পুরাণ গ্রন্থের বাংলা অনুবাদ মধ্যযুগের বাংলা কাব্যকে ক্লাসিক মহিমায় এনে দিয়েছে। গুপ্তযুগ থেকেই বাংলাদেশের সমাজে ব্রাহ্মণ্য সংস্কার, পৌরাণিক সংস্কার সংস্কৃত ভাষার মাধ্যমে দৃঢ়মূল হয়েছে। তাহলে কি বলা রয়েছে যে গুপ্তযুগ থেকেই কিন্তু সংস্কৃত ভাষাটা খুব তারা চর্চা করে ফেলেছিল এবং তার মাধ্যমে তারা কি করেছিল, যারা ব্রাহ্মণ্য ছিল, ব্রাহ্মণ্য সম্প্রদায়ের তারা বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছিল। এবং এই অনুবাদ সাহিত্য আবার কী হলো, সেই গ্রন্থগুলিকে যখন বাংলা ভাষার রচনা করা হলো সেটাই কিন্তু পরে সাধারণ জনসাধারণ সেটা জানতে পারলো। বৌদ্ধ বালরাজাদের মধ্যে আর্যশাস্ত্র সংহিতা, এটা গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে যে আর্যশাস্ত্রের নাম কি? সংহিতা। পুরাণ মহাকাব্যের প্রতি আনুকূল্য লক্ষ্য করা যায়। বাংলায় ইসলামী শাসন কায়েম হলে অনেক পাঠান সুলতান হিন্দু কবি পণ্ডিতদের থেকে রামায়ণ, মহাভারত, ভাগবতের গল্প শুনতে আগ্রহী হন এবং অনুবাদে তাদের উদ্বুদ্ধ করেন। যখন বাংলায় কি হয়েছিল, ইসলামী শাসন চলছিল, তখন সেই পাঠানরা কি করতো, পাঠান সুলতানরা হিন্দু কবিদের কি করতো, তাদের সভাকবি বানাতো তাদের রাজ্যে, বা সভাকবি বানিয়ে কি করতো, তাদেরকে রামায়ণ, মহাভারত এবং ভাগবতের গল্পগুলি শোনাতে বলতো এবং তারা সেই গল্পগুলো শুনে তারা খুবই উদ্বুদ্ধ হয়ে পড়তো, খুবই তাদের খুব ভালো লাগতো। তারপরে তারাই আবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেই হিন্দু কবিদের বিভিন্ন ধরনের উপাধি বা কোনো কার্যকৌশলতার মাধ্যমে তাদেরকে অনুবাদ করতে অনুরোধ করেন বা নির্দেশ দেন। এরকম হয়। এরকম করেছিল যেমন রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য গুণরাজ খান উপাধি দেন। এখানে রয়েছে সেটা। চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁ ও তার পুত্র ছুটি খাঁ হিন্দু সভাকবিদের দিয়ে মহাভারত অনুবাদ করিয়ে দেন। সাহিত্য অনুবাদের এই ধারার মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িকদের ছবি ফুটে ওঠে এবং তা সমাজ ও সংস্কৃতির পুনর্গঠনে বিশেষভাবে সহায়ক হয়ে ওঠে। এবার আমরা যাব বিভিন্ন অনুবাদ সাহিত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে 1 নম্বরে রয়েছে, দেখো, রামায়ণ। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আনুমানিক 1399 খ্রিস্টাব্দে নদিয়া জেলার ফুলিয়ায় তার জন্ম হয়। কৃত্তিবাসের রামায়ণ হিসেবে প্রচলিত এবং জনপ্রিয় গ্রন্থটি শ্রীরামপুরের খ্রিস্টীয় যাজকেরা প্রথম মুদ্রিত করেন 1802 থেকে 1803 খ্রিস্টাব্দে। পরে জয়গোপাল তর্কালঙ্কার দ্বিতীয় সংস্করণে 2 খণ্ডে প্রকাশ করেন। 2টা খণ্ডে প্রকাশ করা হয় এই গ্রন্থটা। 1830 থেকে 1834 খ্রিস্টাব্দের মধ্যে সময়সীমাটা। তিনি সম্ভবত রাজা দনুজমর্দন কংস গণেশের সভা অর্থাৎ গৌড় সভা অথবা তাহিরপুরের রাজা কংস নারায়ণের সভা অলঙ্কৃত করতেন। তাহলে তাহিরপুরের রাজার নাম কি? কংস নারায়ণ। কৃত্তিবাস মূল রামায়ণের অনুবাদকালে তাকে আপন মনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন এবং কাব্যকায়াকে আধুনিক করে গড়ে তুলেছেন। তার অনুদিত গ্রন্থের নাম শ্রীরাম পাঁচালী। তাহলে এখানে কি বলা রয়েছে যে কৃত্তিবাস তার যে রামায়ণ গ্রন্থটি অনুবাদ করেছিলেন সেই গ্রন্থটি অনুবাদ করার সময় তিনি আপন মনের নিজের ইচ্ছামতো কাহিনীটাকে খুব সুন্দর করে সাজিয়ে এবং নিজের মনের মাধুরী দিয়ে কাব্যকায়া গড়ে তুলেছিলেন।
এবার যাব 2 নম্বর মহাভারতে। মহাভারতের কাহিনী লোকশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। রাজদরবারের পৃষ্ঠপোষকতায় অগণিত কবি মহাভারত রচনাতেও আত্মনিয়োগ করেন। কেউ কোনো বিশেষ পর্ব বা উপাখ্যান নিয়ে, কেউ বা সমগ্র মহাভারত কাব্য অনুবাদ করেন। তাহলে কি বলা রয়েছে, যেসব কবিরা মহাভারত রচনা করেছেন তারা কি করতো, মানে মহাভারতে যেহেতু 18টি খণ্ড রয়েছে, কোনো কোনো কবি পুরো খণ্ডগুলোকে নিয়ে খুব সুন্দর করে অনুবাদ করেছেন। কেউ কেউ আবার কী করেছেন, তার কিছু অংশ মানে কয়েকটা খণ্ড অনুবাদ করেছেন। খ্রিস্টীয় আনুমানিক 1600 শতকে বাংলায় মহাভারত রচনা শুরু হয়। তাহলে কত খ্রিস্টাব্দে? খ্রিস্টের 1600 শতকের দিকে মহাভারত রচনা শুরু হয়। বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি সম্ভবত পরমেশ্বর দাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, যিনি তার কাব্যে কবীন্দ্র উপাধি ব্যবহার করেছেন। তার কাব্যের নাম হলো পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। এই প্রশ্নটিও খুবই এসে থাকে। বাংলার শাসনকর্তা হুসেন শাহের রাজত্বকালে তারই এক সেনাপতি, চট্টগ্রামের শাসনকর্তা লস্কর পরাগল খানের আদেশে রচিত 18 পর্বের সমাপ্ত এই কাব্যটিকে পরাগলি মহাভারতও বলা হয়। এবার যাব 3 নম্বর ভাগবত। সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণ সাধারণভাবে ভাগবত নামে পরিচিত। বেদব্যাস প্রণীত অষ্টাদশ পুরাণের অন্যতম এবং তার ব্রহ্মসূত্রের 12টি অধ্যায়ে বিন্যস্ত অকৃত্রিম ভাষ্য হল ভাগবত। এর বিষয়বস্তু হল শ্রীকৃষ্ণের জীবন কথা। বাংলায় ভাগবতাচার্যের শুরু চৈতন্য পূর্বযুগ হলেও এর বিস্তার ঘটেছে চৈতন্য পরবর্তী যুগে। তাহলে ভাগবতের মূল বিষয়বস্তু কি নিয়ে রচনা করা হয়েছে? শ্রীকৃষ্ণের জীবন কথা নিয়ে। সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেন বর্ধমান জেলার কুলিন গ্রাম নিবাসী মালাধর বসু বা গুণরাজ খান। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি চৈতন্য পূর্বযুগের কবি ছিলেন। তাহলে আসতেই পারে যে মালাধর বসু চৈতন্য পরবর্তী যুগের কবি না চৈতন্য পূর্বযুগের কবি? অ্যান্সার হবে চৈতন্য পূর্বযুগের কবি। তার কাব্যের নাম হলো শ্রীকৃষ্ণ বিজয়। কাব্যটি 1473 থেকে 1483 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল। ভাগবতের 10ম ও 11দশ স্কন্ধ অবলম্বনে কবিতার কাব্যটি রচনা করেছেন এবং তত্ত্বগত জটিলতার পরিবর্তে কাহিনীর প্রতি আলোকপাত করেছেন। এই গ্রন্থটি অনুদিত হলেও প্রাণ উজ্জ্বল ও হৃদয়স্পর্শী ভাষায় তিনি আপন কবিত্ব শক্তিকে উজাড় করে দিয়েছেন। এইবার আমরা যাব বিভিন্ন অনুবাদ সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। 1 নম্বর প্রশ্ন, বাংলায় মূল রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি? উত্তর কৃত্তিবাস ওঝা। 2 নম্বর, কৃত্তিবাসের জন্মস্থান কোথায়? উত্তর নদিয়ার ফুলিয়া গ্রামে। 3 নম্বর, কৃত্তিবাসের কাব্যের নাম কি? উত্তর শ্রীরাম পাঁচালী। 4 নম্বর, শ্রীরাম পাঁচালী কাব্যের রচনাকাল কত? উত্তর 1418 খ্রিস্টাব্দে। 5 নম্বর, কৃত্তিবাসীর রামায়ণের কয়টি কাণ্ড রয়েছে? উত্তর 7টি কাণ্ড। 6 নম্বর, কৃত্তিবাসী রামায়ণের 7টি কাণ্ডের নাম বলা হবে এখানে। উত্তর আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, এখানে স্পেলিংটা একটু ভুল রয়েছে, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও শেষে উত্তরকাণ্ড। 7 নম্বর, কৃত্তিবাসী রামায়ণের মোট শ্লোকের সংখ্যা কত? উত্তর 24,000। 8 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণে কোন কোন ছন্দের ব্যবহার করা হয়েছে? উত্তর প্রয়ার ও ত্রিপদী ছন্দ। 9 নম্বর, কবি কৃত্তিবাসের আবির্ভাবকাল নিয়ে প্রথম প্রয়াস কে করেন? উত্তর যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। 10 নম্বর, মূল ভাগবতে কয়টি স্কন্ধের কথা বলা রয়েছে? উত্তর 12টি। 11 নম্বর, মূল ভাগবতে কয়টি অধ্যায়ের কথা বলা রয়েছে? উত্তর 332টি। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বর, মূল ভাগবতে কতগুলি শ্লোকের কথা বলা রয়েছে? উত্তর 18,000। 13 নম্বর, পঞ্চদশ শতকের একজন ভাগবত অনুবাদকের নাম করো। উত্তর মালাধর বসু।
14 নম্বর মালাধর বসুর জন্মস্থান কোথায়? উত্তর বর্ধমানের কুলিন গ্রামে। 15 নম্বর মালাধর বসুর কাব্যের নাম কি? উত্তর শ্রীকৃষ্ণ বিজয় বা গোবিন্দমঙ্গল। 16 নম্বর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল কত? উত্তর 1473 থেকে 1480 খ্রিস্টাব্দ পর্যন্ত। 17 নম্বর মালাধর বসুর উপাধি কি? উত্তর গুণরাজ খান। 18 নম্বর মালাধর বসুর কাব্যের বিশেষত্ব কি ছিল? উত্তর কাব্যটি বৈষ্ণব ঐতিহ্যের প্রবেশক গ্রন্থ হিসাবে সমাদৃত। 19 নম্বর কবিকে গুণরাজ উপাধি কে দিয়েছিলেন? উত্তর রুকনউদ্দিন বরবক শাহ। 20 নম্বর বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক কে? উত্তর কবীন্দ্র পরমেশ্বর বা পরমেশ্বর দাস। 21 নম্বর পরমেশ্বর দাসের উপাধি কি? উত্তর কবীন্দ্র। 22 নম্বর কবীন্দ্র পরমেশ্বর দাসের কাব্যের নাম কি? উত্তর পাণ্ডব বিজয়। পাণ্ডব বিজয় কাব্যটির রচনাকাল কত? উত্তর 1532 খ্রিস্টাব্দ। 23 নম্বর বাংলায় মহাভারত অনুবাদের সর্বশ্রেষ্ঠ কবি কে? উত্তর কাশিরাম দাস। 24 নম্বর কাশিরাম দাসের আবির্ভাবকাল কবে? উত্তর 1600 শতকের দ্বিতীয়ার্ধে। 25 নম্বর কাশিরাম দাসের জন্মস্থান কোথায়? উত্তর পূর্ব বর্ধমানের কাটোয়ার নিকটবর্তী সিঙ্গি গ্রাম। 26 নম্বর কাশিরাম দাসের পিতার নাম কি? উত্তর কমলাকান্ত। 27 নম্বর কাশিরাম দাসের বংশগত উপাধি কি ছিল? উত্তর দেব। 28 নম্বর কবি কাশিরাম দাস তার সম্পূর্ণ কাব্যটির কতগুলি পর্ব সম্পূর্ণ করেছিলেন? উত্তর 4টি পর্ব সম্পূর্ণ করেছিলেন। সেগুলি হলো আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব ও বিরাট পর্ব। এই প্রশ্নটিও খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। 29 নম্বর কাশিরাম দাসের কাব্যের সংযোজিত অংশ এর নাম কি? উত্তর শ্রীবৎস চিন্তার কাহিনী। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 30 নম্বর কাশিরাম দাসের অসম্পূর্ণ কাব্যটি কারা কারা সমাপ্ত করেছিলেন? উত্তর কাশিরাম দাসের পুত্র ও তার ভাইপো এবং অন্যান্য অনুবাদক ও কবিগণ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।